এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 85 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 85 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে একটি পাত্রে 1.6 লিটার রং আছে এবং এর ওজন 2.4 কেজি। প্রতি লিটার রঙের ওজন নির্ণয় করি। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে একটি পাত্রে 1.6 লিটার রং আছে এবং এই 1.6 লিটার রঙের ওজন হচ্ছে 2.4 কেজি, তাই না? এখন আমাদের বলা হয়েছে প্রতি লিটার রঙের ওজন কত, অর্থাৎ প্রতি লিটার মানে হচ্ছে এক লিটার। 1 লিটার রঙের ওজন কত সেটি কিন্তু আমাদের এবারে নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? দেখো আমরা এটিকে কিন্তু খুবই সহজেই নির্ণয় করতে পারি। যেহেতু 1.6 লিটার রঙের ওজন 2.4 কেজি, তার মানে আমরা এখন 1 লিটার মানে প্রতি লিটার রঙের ওজন কীভাবে করে বের করব? এই 2.4কে আমরা ভাগ করব কত দ্বারা? 1.6 দ্বারা। ঠিক আছে, যখন 2.4কে 1.6 দ্বারা ভাগ করব তখন কিন্তু আমরা পেয়ে যাব 1 লিটার রঙের ওজন কত কেজি। ঠিক আছে, আচ্ছা দেখো এবারে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু একটি বক্স আমরা দেখতে পাচ্ছি। এই বক্সের মধ্যে লেখা রয়েছে গাণিতিক বাক্য, অর্থাৎ এই অঙ্কটিকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে করে সমাধান করতে পারি সেটি কিন্তু এইখানে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা কি বলেছি, কিভাবে করে এটিকে সমাধান করব? আমরা এই 2.4কে ভাগ করব হচ্ছে 1.6 দ্বারা, তাই না? যার কারণে এই গাণিতিক বাক্যটাকে আমরা এইভাবে করে লিখব। প্রথমে লিখব 2.4, আমরা লিখব 2.4, এরপর আমরা এটিকে ভাগ করব কত দ্বারা? আমরা ভাগ করব কিন্তু 1.6 দ্বারা, যার কারণে এখানে আমরা একটি ভাগ চিহ্ন দিয়ে লিখে দেবো 1.6। এরপর একটি সমান চিহ্ন দিয়ে দেখো যখন আমরা 2.4কে 1.6 দ্বারা ভাগ করব, এরপরে যে উত্তরটি হবে উত্তরটিকে কিন্তু এই পাশে অর্থাৎ এই সমান চিহ্নের ডান পাশে এইখানে আমরা লিখে দেব। তাহলে কিন্তু গাণিতিক বাক্যটা আমাদের পূরণ করা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা যদি একটু আলাদা জায়গাতে 2.4কে 1.6 দ্বারা একটু ভাগ করার চেষ্টা করি, দেখো আমরা কিন্তু লিখে নিয়েছি 2.4 ভাগ 1.6। আচ্ছা আমরা কি করব? এই ভাগটিকে যখন সমাধান করব আমরা কিন্তু শুরুতে লিখব হচ্ছে 1.6, তাই না? আমরা লিখব 1.6 এবং তারপরে এই 2.4কে কিন্তু আমরা এইখানে অর্থাৎ মাঝে রাখবো, আমরা লিখব 2.4। এবারে আমরা চাইলে কিন্তু এরকম একটি দাগ দিয়ে এই ডান পাশেও ভাগফলটিকে লিখতে পারি, অথবা আমরা উপরে একটি দাগ দিয়ে এই উপরেও কিন্তু ভাগফলটিকে চাইলে লিখতে পারি। আচ্ছা আমরা যদি উপরে লিখি ভাগফলটাকে, দেখো আমরা কি করব? আমরা কিন্তু এর আগেও শিখেছি এই যে ভাজকের ঘর, এই ভাজকের ঘরে আমরা দেখতে পাচ্ছি কি 1.6। আমরা জানি ভাগ অঙ্কের ক্ষেত্রে ভাজকের ঘরে কখনো কিন্তু দশমিকটাকে রাখা যায় না, তাই না? এখন এখানে যেহেতু দশমিক রয়েছে, তার মানে এই দশমিকটাকে এখন আমরা কিভাবে এটিকে উঠিয়ে দিব, অথবা এটিকে আমরা কোথায় নিয়ে যাব? আমরা কিন্তু এই দশমিকটাকে একদম ডান পাশে নিয়ে আসব। ঠিক আছে, আচ্ছা যখন এই দশমিকটাকে একদম ডান পাশে নিয়ে আসবো তখন কিন্তু এটি একটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে গিয়ে একটি দশমিক থাকে। যেমন আমরা যদি এখানে 9 লিখি, তাহলে এই যে 9, এই 9-এর এই পাশে তো কিছু নেই, তাই না? কিন্তু আমরা জানি এই 9 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, এই 9-এর পাশে কিন্তু একটি দশমিক রয়েছে। এই দশমিকটা লিখলেও এখানে দশমিক রয়েছে, না লিখলেও এখানে দশমিক রয়েছে, তাই না? আচ্ছা যার কারণে আমরা কি করব? এই দশমিকটাকে একদম শেষে নিয়ে আসবো, তাহলে কিন্তু এটি একটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এখন এইখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই দশমিকটা যে কয়টি অঙ্ককে টপকে ডান পাশে চলে আসবে, এইখানের দশমিকটাও কিন্তু ঠিক সেই কয়টি অঙ্ককে টপকে ডান পাশে চলে আসবে। যেমন দেখো এখানে যে দশমিকটা আছে এটি যদি ডান পাশে চলে আসে তাহলে কয় সংখ্যাকে টপকে আসবে? এখানে কিন্তু একটি সংখ্যা রয়েছে, এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে, এইখানে চলে আসলো, তাই না? এইখানে কিন্তু আমরা এবারে দশমিকটাকে লিখে দেবো। এই দেখো এখানে দশমিকটা চলে আসলো, এখানে কিন্তু দশমিক নেই। যেহেতু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসলো, তার মানে এই দশমিকটাও এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তার মানে এক সংখ্যা মানে কি? এই 4, এই 4কে টপকে এই ডান পাশে চলে আসবে, তাহলে এই দশমিকটা এখন আর থাকবে না, এই দশমিকটা চলে আসবে এইখানে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই 1 এবং 6 মিলে কিন্তু হয়ে গেল 16, তাহলে এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা এখন হয়ে গেল। আবার এই যে 2 এবং 4 এই দুটি মিলেও কিন্তু এখন একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল, মানে 24 হয়ে গেল। এখন আমরা এই 16 দ্বারা 24কে ভাগ করব। ঠিক আছে, আমরা 16 দ্বারা 24কে কয়বার ভাগ করতে পারবো? আমরা কিন্তু একবার ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 16 একে 16, 16 দুগুণ হয়ে যায় 32, তাই না? মানে 24 হচ্ছে বড় হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা একবার ভাগ করব। আমরা এই উপরে উত্তরের ঘরে লিখে দেবো 1, অর্থাৎ 16 একে
আমরা পাই হচ্ছে 16, আমরা নিচে লিখে দেবো 16। এবারে যদি আমরা উপরের 24 থেকে নিচের 16কে যদি আমরা বিয়োগ করে দিই, দেখো আমরা জানি 4 থেকে 6কে বিয়োগ করা যাবে না, কারণ উপরের সংখ্যাটি কিন্তু ছোট, 4 ছোট, এটিকে আগে আমাদের 6-এর চেয়ে বড় বানাতে হবে। তাহলে 6-এর চেয়ে কীভাবে করে আমরা এটিকে বড় বানাতে পারি? আমরা এই 4-এর এই পাশে বা পাশে যে 2 রয়েছে, 2-এর কাছ থেকে 1কে ধার করে এই 4-এর কাছে নিয়ে আসবো। দেখো ও কিন্তু আগে ছিল 4, এবং যখন এই 2-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 পেয়ে 1 এবং 4 মিলে হয়ে গেল 14। তাই না? এখন এই 14 থেকে কিন্তু 6কে বিয়োগ করতে পারবো, তাই না? আমরা জানি 14 থেকে যদি 6 চলে যায় তাহলে থাকে হচ্ছে কত? থাকে হচ্ছে 8। আমরা এখানে লিখে দেবো 8। এবারে এইখানে দেখতে পাচ্ছি উপরে রয়েছে 2, কিন্তু এখানে কি 2 আছে? না বন্ধুরা, এই 2 থেকে কিন্তু 1কে ধার করে আমরা 4-এর কাছে নিয়ে গিয়েছিলাম, তাই না? যার কারণে এই 2 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 1। এখন এই উপরের 1 থেকে যদি নিচের 1কে আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আর কিছুই থাকে না, এবং আমরা জানি শুরুতে কিন্তু কখনোই 0 লিখতে হয় না, তাই না? 1 থেকে 1 চলে গেলে থাকে যেহেতু 0, আমরা জানি শুরুতে 0 লিখতে হয় না, যার কারণে এখানে আর কিছুই লিখবো না। আমরা এখানে পাচ্ছি কি? এইখানে কিন্তু পাচ্ছি আমরা শুধুমাত্র 8। এখন আমাদের কিন্তু এই 8কে অবশিষ্ট রাখলে হবে না, এই 8কেও আমাদের ভাগ করতে হবে। এখন 8কে আমরা কীভাবে করে ভাগ করতে পারি? দেখো এই পাশে যেহেতু আর কোনো সংখ্যা নেই, যার কারণে এই যে দেখো এই যে দশমিকটাকে আমরা এখানে এনেছিলাম, হ্যাঁ, আমরা কি করব? দেখো আমরা এই দশমিকটাকে এই উত্তরের ঘরে নিয়ে গিয়ে আমরা উত্তরের ঘরে লিখে দেবো হচ্ছে দশমিক। দেখো উত্তরের ঘরে দশমিকটাকে নিয়ে গিয়ে, আমার পেনটা একটু ঝামেলা করছে, উত্তরের ঘরে আমরা দশমিকটাকে নিয়ে গিয়ে এরপরে আমরা এই দশমিকের পরিবর্তে এইখানে কিন্তু একটি 0 দিতে পারি, ঠিক আছে? অথবা আমরা এইখানেও কিন্তু একটি 0 আমরা বসাতে পারি, ঠিক আছে? চাইলে এইখানেও একটি 0 বসাতে পারি। এখন এই 0টাই ধরো আমরা এই নিচে নামিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে? আমরা এইখানে এই দশমিকটাকে এইখানে দিয়ে আমরা এইখানে একটি 0 নিয়ে নিলাম, এবং এই 0টাকে নিচে আমরা নামিয়ে নিয়ে আসলাম। এবারে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এইখানে যেহেতু দশমিক আছে, দশমিকের পরে আমরা এই শেষে যে কয়টি 0 আমাদের নিতে ইচ্ছে হবে, অথবা আরেকটু সহজভাবে তোমাদেরকে বলি, এই দশমিকের পরে ডান পাশে আমাদের এই উত্তরটাকে সমাধানের জন্য, মানে এই প্রশ্নটিকে সমাধানের জন্য যতটি 0 এখানে নেওয়া দরকার আমরা কিন্তু ততটি 0 এখানে নিতে পারবো, কারণ দশমিকের পরে যে কয়টি 0 থাকুক না কেন এর কিন্তু কোনো মূল্য থাকে না, ঠিক আছে? আচ্ছা, যার কারণে আমরা শুরুতে একটি 0 নিলাম, দেখে যে এবার উত্তর আমরা তৈরি করতে পারি কিনা, মানে আমরা এটিকে সমাধান করতে পারি কিনা। দেখো এই 0টাকে এখানে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে পাচ্ছি 80। এখন এই 16 দ্বারা আমরা যদি 80কে ভাগ করার চেষ্টা করি, দেখো তো 16-র সঙ্গে কতকে গুণ করলে 80-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি? আমরা যদি 16-র সঙ্গে একটু 5কে গুণ করে দেখি, 16-র সঙ্গে যদি আমরা 5কে গুণ করে দেখি, 5 এবং 6 মিলে হয় 5 × 6 = 30। 30-এর 0কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে 3। 5 এবং 1কে গুণ করলে হয় 5 × 1 = 5। 5-এর সাথে এই 3কে যোগ করলে হয়ে যায় 8। দেখো তাহলে আমরা কিন্তু মোট পাচ্ছি এখানে 80। 5 × 16 হয় 80, তার মানে 80-র সঙ্গে কিন্তু মিলে গেছে, তাই না? যার কারণে যেহেতু 5 দ্বারা গুণ করে আমরা 80 পাচ্ছি, যার কারণে এই 5কে লিখে দেবো এইখানে, এবং এই 80কে লিখে দেবো কিন্তু আমরা 80-র নিচে। এবারে এই উপরের 80 থেকে যদি নিচের 80কে বিয়োগ করি তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমাদের কিন্তু এই নিচে যেহেতু 0 চলে আসছে, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের এটিকে সমাধান করা হয়ে গেছে। তার মানে আমরা এবারে ভাগফল পাচ্ছি কত? 1.5। এটি হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে? এবার আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো আমরা কিন্তু ভাগফল পেয়েছি, মানে উত্তর পেয়েছি 1.5। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, আমরা কিন্তু এইখানে এই যে সমান চিহ্নটা দিয়েছিলাম, এই সমানের পরে লিখবো হচ্ছে 1.5, তাই না? আমরা যে ভাগফলটি পেয়েছি সেটিকে কিন্তু এইখানে আমরা লিখে দেবো। আচ্ছা, তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি প্রতি লিটার রঙের ওজন হচ্ছে 1.5 কেজি। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখো এই অঙ্কটি একটু অন্যভাবে এখানে সমাধান করা হয়েছে। আমরা কিন্তু চাইলে এইভাবে করেও এটিকে সমাধান করতে পারি। এরপর শেষে বলা হয়েছে প্রতি লিটারের ওজন ড্যাশ কেজি। এই যে ড্যাশ আমরা দেখতে পাচ্ছি, এই যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা লিখে দেবো 1.5, তাই না? আমরা যেহেতু 1.5 কেজি উত্তর বের করেছি। আচ্ছা, এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে আমরা এখানে কিন্তু 2টি অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 4.65 ভাগ 1.5, এবং এখানে আরও একটি অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো 2 নম্বরে বলা হয়েছে 2.16 ভাগ 0.24। কীভাবে হিসাব করব আলোচনা করি, অর্থাৎ এই দুটি অঙ্ক আমরা কীভাবে করে হিসাব করতে পারি এই বিষয়টি আমাদের আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, একটু নিচে লক্ষ্য করলেই আমরা এই দুটি অঙ্কের সমাধান কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখো এই হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান, এবং এই নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বর অঙ্কের সমাধান কিন্তু এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না?
আচ্ছা, এই অঙ্কগুলো আমরা কীভাবে করে সমাধান করতে পারি দেখো, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি ধাপে ধাপে আমাদের করে দেখানো হয়েছে, তাই না? আমরা একদম শেষ ধাপ, অর্থাৎ যেখানে আমরা এই উত্তরটি বের করেছি একদম শেষ ধাপটি যদি লক্ষ্য করি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 1.5 রয়েছে। আমরা যদি 1 নম্বর অঙ্কটিকে সমাধান করি, দেখো এইখানে যেভাবে করে সমাধান করা হয়েছে এটি এইভাবে এখান থেকে না দেখে আমরা যদি নিজেরা একটু আলাদাভাবে সমাধান করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় তোমরা আরও ভালো বুঝতে পারবে। আমরা যদি আলাদা জায়গাতে এটিকে একটু সমাধান করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 3-এর 1-এ বলা হয়েছে 4.65 ভাগ 1.5। তাহলে এটিকে আমরা কীভাবে সমাধান করব? এই পাশে শেষে যেহেতু রয়েছে 1.5, যার কারণে আমরা শুরুতে কিন্তু লিখব 1.5। এবারে আমরা এই মাঝে লিখবো হচ্ছে কি, মাঝে কিন্তু লিখবো 4.65, কারণ 4.65কেই কিন্তু ভাগ করতে হবে, তাই না? যার কারণে আমরা মাঝে লিখে দেবো 4.65। এবার উপরে একটি দাগ দিয়ে আমরা যদি উত্তরটিকে অর্থাৎ ভাগফলটিকে যদি উপরে লিখে, দেখো এখন আমরা কী করবো, আমরা শুরুতে দেখবো যে ভাজকে কী রয়েছে। দেখো ভাজকে রয়েছে কিন্তু 1.5। আমরা জানি যে ভাজকের ঘরে কখনোই দশমিকটাকে রাখা যায় না, তাই না? এখন এই দশমিকটাকে আমরা কী করবো, ঠিক আগের অঙ্কের মতো আমরা দশমিকটাকে একদম শেষে নিয়ে আসবো। দেখো দশমিক যদি একদম শেষে চলে আসে তাহলে কতটি সংখ্যাকে টপকেও ডান পাশে চলে আসবে? ওর এইখানে রয়েছে কিন্তু একটি সংখ্যা, অর্থাৎ এই 1 সংখ্যাকে টপকে কিন্তু এই ডান পাশেও চলে আসলো। যেহেতু 1 সংখ্যাকে টপকেও ডান পাশে চলে আসলো, যার কারণে এইখানের দশমিকটাও 1 সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে 1 সংখ্যা মানে কি, ও এইখানে রয়েছে, এখান থেকে 1 সংখ্যা মানে 6, এই 6কে টপকে কিন্তু এই ডান পাশে চলে আসবে। হ্যাঁ, তাহলে কিন্তু দশমিক এখন এইখানে হয়ে গেল, এই দশমিকটা কিন্তু এখন আর নেই। এবারে এখানে হয়ে গেল কিন্তু শুধুমাত্র দেখো 1 এবং 5 মিলে শুধুমাত্র 15 হয়ে গেল, তার মানে এটি কিন্তু এখন একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। এবং এখানে হয়ে গেল 46.5। এবারে আমরা চেষ্টা করব যে দশমিকের আগের সংখ্যাকে আলাদাভাবে ভাগ করা যায় কিনা। দেখো 15 দ্বারা যদি আমরা এখানে দশমিকের আগে রয়েছে 4 এবং 6 মিলে হয় 46, এই 46কে যদি ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 15-একে 15, 15 দুগুণ 30, 3 15 45, অর্থাৎ 3 15 যেহেতু 45, এই 15 সংখ্যা 3কে গুণ করে কিন্তু আমরা পাই 45, তাই না? যার কারণে আমরা উপরে লিখে দেবো, অর্থাৎ এই ভাগ ফলের যে জায়গাটি এখানে লিখে দেবো হচ্ছে আমরা 3, এবং 3 15 যেহেতু পাই আমরা 45, আমরা এই নিচে কিন্তু লিখে দেবো 45। আচ্ছা, আমরা নিচে লিখে দিলাম 45। এবারে উপরের 46 থেকে যদি 45কে আমরা বিয়োগ করে দিই, দেখো 6 থেকে 5 চলে গেলে থাকে 1, লিখে দিলাম 1, 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি কখনোই শুরুতে 0 লিখতে হয় না, যে কোনো সংখ্যার শুরুতে 0 থাকলে সেটির কিন্তু কোনো দাম থাকে না, তাই না? এই জন্য আমরা কিছুই লিখবো না, আমরা কিন্তু বিয়োগ করে পাচ্ছি শুধুমাত্র 1। এবারে আমরা এই পাশে যে 5 দেখতে পাচ্ছি, 5টাকে নিচে নামিয়ে আনবো, তাই না? কিন্তু 5কে নিচে নামানোর আগে দেখো এইখানে কিন্তু 5-এর আগে রয়েছে একটি দশমিক। এখন এই দশমিকের তো একটা ব্যবস্থা করতে হবে, আর না হলে তো আমরা 5-এর কাছে যেতে পারবো না। এই জন্য আমরা কী করবো, আমরা এই দশমিকটাকে সরাসরি উপরে এইখানে উত্তরের জায়গাতে নিয়ে যাব। আমরা যখন দশমিকটাকে এখানে নিয়ে গেলাম, এখন কিন্তু আর দশমিক এখানে নেই, তার মানে এবারে কিন্তু আমরা সরাসরি 5-এর কাছে যেতে পারবো। এখন এই 5টাকে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে 1 এবং 5 মিলে হয়ে গেল 15। এখন এইখানেও রয়েছে 15, এখানেও রয়েছে 15। 15 দিয়ে যদি আমরা এই 15কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 15 1-এ 15, অর্থাৎ একবার ভাগ করা যাবে। যার কারণে উত্তরের ঘরে আমরা লিখে দেবো 1, এবং 15 1-এ যেহেতু 15 হয় আমরা নিচেও লিখে দেবো 15। এবারে এই 15 থেকে এই 15কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তার মানে আমরা যেহেতু শেষে 0 পেয়ে গেছি, তার মানে আমাদের অঙ্ক সমাধান করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত? আমরা কিন্তু উত্তর পাচ্ছি 3.1। এটি হচ্ছে কি আমাদের উত্তর, মানে ভাগফল। আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে 3.1। আচ্ছা, আমরা যে 3.1 পাচ্ছি, এবারে যদি আমরা আবার বইয়ের কাছে ফিরে যাই, দেখি যে আমাদের বইয়ে 3.1 উত্তর হয়েছে কিনা। বন্ধুরা আমরা যদি দেখো এইখানে লক্ষ্য করি, দেখো এই যে আমাদের 1 নম্বর অঙ্কটি, আমাদের এই 1 নম্বরে যে উত্তর এখানে বের করে দেখানো হয়েছে, এটা হচ্ছে কি 3.1, অর্থাৎ আমরা যে উত্তরটি বের করেছি এখানে কিন্তু ঠিক একই উত্তরটি বের করা হয়েছে, তাই না? তার মানে আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করে সমাধান করতে পারি। এরপরে 2 নম্বর যে অঙ্কটি রয়েছে এটিও কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে। হ্যাঁ, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এই যে দেখো নিচে লক্ষ্য করলে আমরা এখানে 2 নম্বর অঙ্কটির সমাধানও দেখতে পাচ্ছি। এই নিয়মটি দেখে, মানে এখানের এই সমাধানটি দেখেও কিন্তু তোমরা এটিকে একটু বোঝার চেষ্টা করতে পারো। আশা করি আজকে প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজ এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।